প্রিয় বন্ধুরা, আমি তোমাদের কাজল। আজকের এই গল্পে সবার প্রতি আন্তরিক স্বাগতম। মন দিত করে রাখো আর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, কারণ আজকের ঘটনা একেবারে রোমাঞ্চে ভরপুর। কখনো ভাবিনি স্কুল থেকে ফিরে এমন দৃশ্য চোখে পড়বে। মনে হয়েছিল বাড়িতে শুধু আমি একা থাকব, কিন্তু সৎমার ঘরের অর্ধখোলা দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তা আমাকে স্তম্ভিত করে দিল। সেই মুহূর্তটাই যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমার পুরো পৃথিবী এক নিমেষে বদলে গেল। এরপর যা ঘটল তা আমাদের সম্পর্কে চিরকালের জন্য রেখে গেল এক অমোচরিত ছাপ, এমন কিছু যা আমরা কেউই ভুলতে পারব না। আমি তখনই স্কুল থেকে ফিরেছি। ক্লান্তিতে শরীর ভেঙে পড়ছে, কাঁধে বইয়ের ব্যাগের চাপ যেন আরও ভারী করে তুলেছে বাড়ি ফেরার পথ। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু পাখার মৃদু ঘূর্ণনের শব্দ। সন্ধ্যার সোনালি রোদ মেঝেতে লম্বা দাগ ফেলে ছড়িয়ে পড়েছে। সবকিছু শান্ত, নিরাপদ মনে হচ্ছিল। আমি সম্পূর্ণ একা। সোফায় ব্যাগ ছুঁড়ে ফেলে ভাবলাম খেয়ে নিয়ে একটু বিশ্রাম করব। ঠিক তখনই রান্নাঘরের দিকে যেতে যেতে একটা আওয়াজ কানে এল, খুব মৃদু কিন্তু স্পষ্ট। থমকে দাঁড়ালাম। কি শুনছি বুঝতে পারছিলাম না। আওয়াজটা যেন কিসের গুঞ্জন, ফিসফিস শব্দ, কিন্তু তবু কিছু আলাদা। এমন এক আওয়াজ যা শুনলে কোনো পুরুষই নিজেকে সামলাতে পারে না। কান পেতে শুনলাম। আওয়াজ কোথা থেকে আসছে খুঁজে বের করার চেষ্টা করলাম। খুব দূরে নয়, কিন্তু এর মধ্যে এক ধরনের উত্তেজনা। ধীরে ধীরে হলঘরের দিকে এগিয়ে গেলাম। সৎমার ঘরের দরজা একটু খোলা, এতটুকুন যে বিছানার প্রান্ত আর তারও কিছুটা দেখা যাচ্ছে। জানতাম এদিকে তাকানো উচিত নয়, কিন্তু সেই আওয়াজ যেন আমাকে টানতে লাগল। জানালার ফাঁক দিয়ে উকি দিতেই দেখি সৎমা বিছানায় শুয়ে, চোখ বন্ধ, শরীর অর্ধেক বাঁকা। আঙুল দিয়ে নিজের পা থেকে মাথা পর্যন্ত স্পর্শ করছে ধীরে, অবিরাম। ঠোঁট থেকে বেরোচ্ছে মৃদু কাতরানি। এমন দৃশ্য আমি জীবনে দেখিনি। হঠাৎ বুকের ধরফরানি বেড়ে গেল। সরে যাওয়া উচিত, কিন্তু পা যেন জমে গেল। চোখ আটকে থাকল তার দিকে। তার প্রতিটি নড়াচড়া আমার ভেতর অশান্তি জাগাল। সে অসাধারণ সুন্দর দেখাচ্ছিল। পিছনে সরে যাব ভাবতেই সে চোখ খুল। মনে হল ধরা পড়ে গেছি, কিন্তু সে কোনো ক্ষোভ দেখাল না। নরম দৃষ্টিতে তাকিয়ে থাকল, যেন আমাকে ডাকছে। ঠোঁটে এক ফালি হাসি, যা আমাকে আরও ব্যাকুল করল। তারপর সে ধীরে বলল, ভেতরে আসো। গলাটা কেমন মিষ্টি, উষ্ণ। হৃদস্পন্দন যেন থেমে যেতে চাইল। ভয়ে আর কৌতূহলে জড়িয়ে গেলাম। শেষমেশ তার বিছানার পাশে গিয়ে দাঁড়াতেই সে আমার হাত টেনে নিল। স্পর্শে মিশেছিল এক অদ্ভুত উত্তাপ, আশা আর আবেগের সম্মোহন। হাতটা সে নিজের কোমরের কাছে রাখতেই নিঃশ্বাস বন্ধ হয়ে এল। তার ত্বকের নিচে স্পন্দন টের পাচ্ছিলাম, বুকের ঊর্ধ্বমুখী নিম্নমুখী দোলা। সে আস্তে বলল, ভয় পেও না। গলার স্বর এতটাই মিহি যে মনে হলো বাতাসে মিশে যাচ্ছে, তবু তাতে ছিল এক ধরনের মমতা। আমার দৃষ্টি আটকে থাকল তার মুখে। সে আবার কণ্ঠ নামিয়ে বলল, শান্ত হও। মাথা নাড়লাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমি বেশি ঘাবড়ে গেছি নাকি উৎসাহে উদ্বেল। তার আঙুলগুলো আমার আঙুলের ফাঁকে জড়িয়ে গেল, যেন দুজনের চলনে একই ছন্দ। প্রতিটি স্পর্শে শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছিল। আমাদের ভেতরকার বাঁধন যে প্রতি মুহূর্তে গভীর থেকে গভীরতর হচ্ছে তা টের পাচ্ছিলাম। এ শুধু শারীরিক নয়, এর চেয়েও বেশি কিছু। এক অদ্ভুত মোহ, যেন বাস্তবের চেয়েও সত্যি। সেই মুহূর্তগুলো আমাকে টেনে নিচ্ছিল নিজের দিকে। বাইরের পৃথিবী ঝাপসা হয়ে এল, শুধু এই ঘর, এই দুজন। ভুল কি হচ্ছিল? তবুও ঠিকই মনে হচ্ছিল। সময় যেন স্লথ হয়ে এল, প্রতিটি নিঃশ্বাস যুগের মতো দীর্ঘ। উত্তেজনা যখন চরমে, সে আমাকে আরও কাছে টানল। তার দেহ আমার দেহে লেগে গেল। গলায় অনুভব করলাম তার নিঃশ্বাসের উষ্ণতা। ঠোঁটগুলো আমার কানের পাশ দিয়ে ঘেঁষে গেল। আবারও ফিসফিস করল, এখানেই থাকো। তার কণ্ঠে নর্মতা, কিন্তু তলায় লুকোনো আগুন। হৃদয় যেন থমকে গেল। যেও না। যাওয়ার কথা ভাবলেও পা সরাতে পারলাম না। আমাদের মাঝের ফাঁক এখন হাতের মুঠোয়। তার ঠোঁট আর আমার ঠোঁটের ব্যবধান অনুর সমান। নিঃশ্বাসের তাপ গায়ে মেখে নিচ্ছিলাম। মনে হচ্ছিল সময় স্থির, পৃথিবী থেমে আছে। আমরা দুজন দাঁড়িয়ে আছি এক অদৃশ্য সীমান্তে, যাকে উপেক্ষা করা অসম্ভব। বাতাসে ভেসে বেড়াচ্ছিল অপেক্ষা, আর তার সামনে আমার সমস্ত শরীর শিহরিত। যখন মনে হলো এই মুহূর্ত ভাঙবে, সে আস্তে আমার দিকে ঝুঁকল। ঠোঁটের আঁচড় পড়ল আমার ঠোঁটে। নরম স্পর্শে ভেতর দিয়ে গড়িয়ে গেল উত্তাপের ঢেউ। শুরুটা ছিল সূক্ষ্ম, যেন দুজনেই পরখ করছি, কিন্তু ধীরে ধীরে গভীর হতে থাকল। তার ঠোঁটে জোর বাড়ল, আঙুলগুলো তখনও হাত চালিয়ে যাচ্ছে, যেন জানান দিচ্ছে তার চাওয়া, আমাদের চাওয়া। চুম্বন মৃদু ছিল, কোমল, কিন্তু তীব্র এক আকাঙ্ক্ষায় ভরা, যার অর্থ শুধু আমাদেরই জানা।
মনে হচ্ছিল সব লুকোনো ইতরঙ্গ একসাথে উগরে দিচ্ছি। প্রতি স্পর্শ, প্রতি শ্বাস, প্রতি ধরফরানি একাকার। আমরা শেষমেশ মাথা নত করলাম সেই আকুতির কাছে, যা দিনে দিনে জমা হচ্ছিল। একে অপরের মধ্যে এমনভাবে জড়িয়ে গেলাম যে বাইরের কোনো কিছুর খবর রাখলাম না। তার দেহ সামান্য কাঁপছে টের পেলাম, নিঃশ্বাসের শব্দ গুঞ্জরিত হচ্ছিল ঘাড়ের মাঝে। শেষে সে একটু সরে গেল, কপাল আমার কপালে ঠেকাল, চোখ অর্ধেক খোলা, যেন নিঃশ্বাস সামলাচ্ছে। ঠোঁটে হালকা হাসি, তৃপ্তির যা হৃদয় ভরে দিল। ঠিক আছো তো? জিজ্ঞেস করল ধীরে, প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু স্নেহের স্পর্শে ভরসা জাগল। হ্যাঁ সূচক মাথা নাড়লাম, শব্দ আটকে গেছে গলায়। আবার হাসল সে, আঙুল চুলের ভেতর দিয়ে ঘুরিয়ে নিল। আরেকবার ছুকে গালে ঠোঁট রাখল, তারপর সরে গেল। ঘরে আগের উত্তেজনা এখন কোমল তৃপ্তিতে রূপ নিয়েছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। শ্বাস প্রশ্বাস ধীরে স্বাভাবিক হতে লাগল। দেহের উষ্ণতা এখন নরম, পরিপূর্ণ। সে মাথা রাখল আমার কাঁধে। আমি বাহু দিয়ে জড়িয়ে নিলাম তাকে, টেনে আনলাম কাছে, যেন এই ম্লান হতে থাকা আলোয় দুজনাই গলে যাচ্ছি। বাড়ির মৃদু শব্দমালা ঘিরে ধরেছে। কিছু একটা ঘটছে, অসাধারণ, অকল্পনীয়। এই মুহূর্তেই যথেষ্ট। আমাদের মধ্যকার নীরবতা ধীরে ধীরে গলতে লাগল। জানালার রোদ মিলিয়ে এল, ঘরে ছাড়াল নরম আভা, কিন্তু বাতাসে লেপ্টে থাকা উত্তাপ এখনো স্পষ্ট। আমরা দুজনই যেন অপেক্ষায়, কোনো এক অসমাপ্ত ইঙ্গিতের। তার দেহা আমার প্রতি আরও ঝুঁকছে টের পেলাম। হাতটা আমার বুকের ওপর স্থির। স্পষ্ট, আমাদের শুরুটা এখনো শেষ হয়নি। হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে। ভেতরে অদ্ভুত এক উত্তেজনা আর দিশাহারার ভাব। তার উপস্থিতির প্রতিটি অণু আমার সত্তায় দখল নিচ্ছে। ত্বকের উষ্ণতা, শ্বাসের গন্ধ, সব মিলিয়ে এক মায়াবী আবেশ। সে মাথা ঘুরিয়ে ঠোঁট রাখল আমার গলার কাছে। স্পর্শ যেন সূক্ষ্ম বিদ্যুৎ, আমার অস্তিত্ব কাঁপিয়ে দিল। চোখ বন্ধ করে অনুভব করলাম তার এই আকাঙ্ক্ষা। আবার তাকাতেই চোখে চোখ পড়ল। এবার তার দৃষ্টিতে ভিন্নতা, গভীর, তীব্র। নরমতার নিচে লুকোনো ক্ষুধা। আমার মতোই। কথা নেই, কিন্তু আঙুলের খেলা সব বলে দিচ্ছে। এবার আমি এগিয়ে গেলাম ঠোঁটের খেলায়। কোনো দ্বিধা নেই, কোনো সীমানা খোঁজার চেষ্টা নেই। এই চুম্বন যেন দীর্ঘদিনের চাপা আকাঙ্ক্ষার মুক্তি। তার আঙুলগুলো আমার শার্টের ভাঁজে ঢুকে গেল, টান দিল আমাকে। তার দেহের প্রতিক্রিয়া আমার বিরুদ্ধে। মৃদু নড়াচড়ায় মত্ততা বাড়ছে। যত থামাতে চাই, ততই আসক্তি। সে আমার সৎমা, যে এতদিন দূরে ছিল, আজ আমাদের বাঁধন গভীর করছে। নিজেকে সামলাতে পারছি না। তার হাত গলার পেছনে পৌঁছাতেই সে আমাকে নিচে টানল। বিছানায় পাশ ফিরে শুয়ে পড়লাম। তার দেহা আমার সাথে মিশে গেল। আমি ওপরে ঝুঁকে দেখলাম, তার শ্বাস দ্রুত, চোখে আগুন। হাতটা উকি দিল আমার শরীরের রেখা বেয়ে। আবার ঠোঁট মিলল আমাদের। এবার তার স্পর্শে স্বাধীনতা। পিঠ, কাঁধ ঘুরে ঘুরে খুঁজে পেল সেই জায়গা, যার জন্য আমি অধীর ছিলাম। কোমরের দিকে হাত বাড়াতেই ত্বকের উত্তাপে জ্বলে উঠলাম। পোশাকের কিনারা ছুঁয়ে থমকালাম, সীমা অতিক্রম করছি না তো। কিন্তু সে থামল না। সে পিঠ একটু বাঁকা করল, আমার স্পর্শে সাড়া দিতে। তার দেহা আমার দিকে ঝুঁকল। এবার কোনো সন্দেহ নেই, সে কি চায়। আমার আঙুল যখন তার পোশাকের নিচে পৌঁছাল, শরীরের সেই অংশ স্পর্শ করতেই সে মৃদু কেঁপে উঠল। এই কাতরানি আমার ভেতর নতুন আগুন জ্বালাল। তার হাত আমার চুলে জড়িয়ে গেল, টেনে নীল আরও কাছে। চুম্বন গভীরতর হল। ঠোঁট হালকা খুলে গেল, যেন আমায় ভেতরে ডাকছে। তার স্বাদ মাদকতায় ভরা, শরীরের টান টান উত্তেজনা টের পাচ্ছিলাম। নিচে তার নড়াচড়া, কিন্তু কেউই থামলাম না। তার হাত ছড়িয়ে পড়ল আমার কাঁধ, বাহু, বুক, যেন তৃষ্ণা মেটাতে পারছে না। আমি দীর্ঘদিন যেভাবে নিজেকে সংযত রেখেছি, আজ সেই দরজা খুলেই গেছে। সে আমার ঠোঁটে কামড় দিল, আঙুল চুলের গোড়ায় চেপে ধরে দেহ উঁচু করল। এই নড়াচড়ায় নতুন তরঙ্গ অনুভূত হল। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তার গন্ধ, স্বাদ, স্পর্শ সব মিলিয়ে মত্ত হয়ে উঠলাম। শরীরের প্রতিটি কোণ জ্বলে উঠল। বুঝলাম, ফিরে যাওয়ার পথ বন্ধ। একটু পিছিয়ে তাকালাম তার চোখে, নিশ্চিত হতে চাইছিলাম সে কি এখনো আমার সঙ্গে। তার দৃষ্টিতে একই তৃষ্ণা, যতটা আমার। কিন্তু সে থামল না। হাত চলে গেল আমার শার্টের বোতামে, টান দিল নিজের দিকে। এই তার না আমাকে আরও উস্কে দিল। ঠোঁট আবার মিলল, সময়, স্থান সব ভুলে গেলাম। প্রতিটি স্তর ভাঙতে ভাঙতে এগিয়ে গেলাম। তার হাত আমার ত্বকে জ্বালা ছাড়াল, পাগল করে দিল। আমরা সম্পূর্ণ একাত্ম। ঘর ভরে উঠল নিঃশ্বাসের শব্দে, নামের ফিসফিসে, অদৃশ্য আবেগে। মনে হচ্ছিল দীর্ঘদিনের জমে থাকা এই আবেশের কাছে আমরা নতি স্বীকার করছি। সবকিছু নিখুঁত। আমাদের দেহ এক সুরে বাঁধা।
তখন কিছুই গুরুত্বপূর্ণ ছিল না, শুধু এই মুহূর্ত, এই মিলেন। যখন সব শেষ হল, সে মৃদু কণ্ঠে বলল, ভেতরেই রেখে দাও। যেন শান্তি পাই, জানতাম এ তো শুধু শুরু। বন্ধুরা, আজকের এই ছোট্ট গল্প এখানেই শেষ। কেমন লাগলো কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো প্রিয়জনদের সাথে। এরকম রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, আর বেল আইকন টিপে রাখো, যেন কোনো ভিডিও মিস না হয়। এই হ্যালো নাজমা, এই কালকে যে তুমি আমার সঙ্গে ওইটা করলে, তো তোমার হাজবেন্ড কি এটা জেনে গেছে নাকি? আমি কিছুটা জানতে পারলাম, বিষয়টা আসলে কি অবস্থা হলো না হলো, আমার তো টেনশনে মাথা পাগল হয়ে যাচ্ছে। বলো তো কি করা যায়? আমি এসব কিছু জানি না। আপনি যা করলেন না, হ্যাঁ, আমি আমার আর জীবনটা রাখতে ইচ্ছে করছে না। কারণ গোপনে গোপনে আর কতদিন? এর আগে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, সেটাও তুমি আমাকে লেবারেশন করালে হাসপাতালে গোপনে। যাই হোক, একরকম গেল। আমি আমার হাজবেন্ডের কাছে বা ফ্যামিলির কাছে কোনো রকম ভাবে থানায় পানাই করে মানিয়ে নিলাম। কিন্তু স্যার, এখন কি করব? এই যে গতকালকের যে বিষয়টা, আমি যে আপনার ওখানে গেলাম, আপনি যা করলেন, আসলে এটা সাইড থেকে কিছু মানুষ এটা আমাদের ফলো করছিল বেশ কিছুদিন ধরে। এখন তারাই বলছে কি, কে বলছে এটা তো আর আমি সঠিক জানি না। জানলে তো আমি মানে নিজেকে সজাগ রাখতাম যে যাতে এভাবে আর না হয়। কিন্তু কি এখন কি করা যায় বলো? আমার হাজবেন্ড তো আমার উপরে খুব সন্দেহবশত কিছু কিছু ঝাড়ি মারছে। আহ অনেক রাগারাগি করছে, আমাকে রাখবে না, আমার সঙ্গে আর সংসার করবে না, নানান রকম কথা শোনাচ্ছে। এখন কি হবে এটা আমি আসলে আমি জানি না এটা কি হবে। আর আমার যদি কিছু হয়, তাহলে কিন্তু আপনাদের দায়িত্বটা আমার নিতে হবে। আরে বাবা, দায়িত্বটা না হয় আমি নিয়েই নিলাম, কিন্তু সেটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে আহ, আমারও পরিবার আছে, তোমারও পরিবার আছে। এখন তোমার হাজবেন্ডের হাত থেকে তোমাকে বাঁচার জন্য কোন একটা উপায় বের করো। আর আমার ফ্যামিলিতে জানলে তো আমারও অবশ্যই একটু প্রেশার আসবে। তো আমারটা জানার সম্ভাবনা নাই, কিন্তু তুমি তোমার সাইডটা একটু যেভাবেই হোক তোমার হাজবেন্ডকে একটু মানায় নাও। শোনো, ওকে যদি আমি মানাতে যাই না, তাহলে আমার অনেক দিন সময় লাগবে। এত সহজে ওকে মানানো যাবে না। কারণ তোমার সঙ্গে সঙ্গ দিতে গিয়ে আমি ওকে অনেকদিন ফাঁকি মারছি, ওর সঙ্গে মেলামেশা বন্ধ করে দিছি, ওকে আদর যত্ন কমিয়ে দিছি। আমার একটা মন যেটা দুজনকে ভাগাভাগি করে দিয়েছিলাম। কারণ তোমার প্রতি আমার মনটা অর্ধেক ছুটে যায়। তুমি যেখানে যখন খুশি আমাকে ডাকো, আমি সেখানেই চলে যাই। আবার আহ ওকে যদি এদিকে আবার আমার স্ত্রীর দায়িত্ব হিসাবে সামলাতে হয়, তখন আর আমি পেরে উঠি না। কারণ ও তো কম হ্যান্ডসাম না। এখন আমি বলছিলাম কি, যে তুমি না হয় আর বেশ কিছুদিন আমাকে ডাকাডাকি বাদ দাও, তাহলে আমি আমার হাজবেন্ডকে আস্তে আস্তে সে পূর্বের মতো ভালোবাসা দিয়ে সুন্দরভাবে তার সাথে জীবনযাপন করার মতো একটা পরিবেশ তৈরি করি। তারপরে না হয় তোমাকে দেখা যাবে। এমন তো অবস্থায় তুমি আমাকে ফোন দিও না বা ডাকাডাকি করো না। কারণ আমি একলা হয়ে এই দুইজন ভেড়ার পাঠার মতো মানুষকে আমি ট্যাকেল দিতে পারি না। বুঝছো বস? এটা একটু মাথায় রাখো। তাছাড়া আমার পরনে নেই, আর না হলে আমার এর ঘর ছাড়তে হবে। কোনটা করবো বলো? এখন তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করবা, কারণ মান সম্মানের চেয়ে তো আর বড় কিছু নাই। আর জীবনে মান সম্মান বজায় রেখে অনেক কিছু করা সম্ভব। একটু সময় সাপেক্ষে ধৈর্য ধরতে হবে দুজনেরই। ঠিক আছে, আমি ধৈর্য ধরলাম। আমি তোমাকে আর ফোন টোন দিব না বা ডাকাডাকিও করবো না যখন তখন। সময় অসময় কখনোই না, প্রশ্নই ওঠে না। তুমি সুন্দরভাবে তোমার হাজবেন্ডকে, মানে সেই পূর্বে নতুন বউয়ের অবস্থানে চলে যাবা। সেখানে এরকম ভাববা যে আমার যেন নতুন বিয়ে হয়েছে। তোমার একটা বাচ্চা হয়েছে, তাতে কি হয়েছে? তুমি ভাববা যে আমার এখন নতুন বিয়ে হয়েছে। ঠিক এই মনোভাব নিয়ে তোমার হাজবেন্ডকে দারুণ ভাবে, মানে স্ত্রীর মর্যাদা, আসলে স্বামীর মর্যাদা, এই দুজনের কাছে এটা থাকতে হবে।
সুন্দরভাবে জীবনযাপন করো, তাকে আদর যত্নে ভরিয়ে দাও, তার মন খুশি রাখো, তার কোনো কথায় অবাধ্য হয়েও না। হ্যাঁ, সামাজিক নিয়ম কানুন সবকিছু পর্দার সহিত মেনে চলো। তাহলে কি হবে, সেই আবার পূর্বের ন্যায় তোমরা দুইজন ওতপ্রোতভাবে জড়িয়ে যাবা, জীবনযাপনে ভালোবাসার মায়ায় বন্ধনে আটকে যাবা। তখন আর কোনো সন্দেহ মাইন্ড থাকবে না। এখন শুরুতে হয়তো একটু কষ্ট হবে, তারপরেও একটু মানায় নেওয়ার চেষ্টা করো। তো ঠিক আছে, এটাই করো। তাছাড়া আর কি বলবো, আমি তো আর তোমাকে কখনো ফোন দিচ্ছি না এত সহজে, বুঝতে পারছো? রে জনাব, হা, এত সহজেই? আচ্ছা, বলো তো দেন, আমি কি থাকতে পারবো? হ্যাঁ, মনে হয়তো না আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো। আমার কষ্ট হবে না বুঝি? বলো, কষ্ট হবে না? হ্যাঁ। কষ্ট আর কি তোমার একা হবে? কষ্ট আমার হবে না? আমারও তো অনেক কষ্ট হবে। কি আর করার, এটা দুজনকে মেনে চলতে হবে আগামী দিনগুলো। তারপরে সময় সাপেক্ষে আবার পূর্বের অবস্থায় দুজনে ফিরে আসবো। তখন আর কোনো এত সন্দেহ থাকবে না, কোনো মানুষজন বুঝবে না, তোমার হাজবেন্ডও বুঝবে না। আমাদের জন্য এটাই তো ভালো। আর খুব যদি মনে চাই থাকতে না পারি, তখন কি করব না করব সেটা তুমি যদি চাও, তাহলে হয়তো সময় সাপেক্ষে খুব সাবধানতার সহিত হবে। সমস্যা কি? ওরে বস, এইটা আমি পারবো না মনে হয়। তুমি ছেলে মানুষ, তুমি পারতে পারো, কিন্তু আমার মনে হয় না যে এত ধৈর্য আমার হবে। আমি 1 সপ্তাহ গেলেই হয়তো আর থাকতে পারবো না। আমি কিন্তু অবশ্যই তোমাকে ফোন করব জানাব। তখন কিন্তু তুমি কোনো রাগারাগি করতে পারবা না, আমাকে এত বোঝানোর চেষ্টা করবা না। আস্তে করে গোপনে হয়তো যে কোনো জায়গায় তোমার সঙ্গে একটু ঘুরতে বেড়াইতে বা যাব, সবই হবে। কিন্তু একবারে লং টাইমের জন্য আমি স্টপ হইতে পারবো না। এটা আমার দ্বারা মনে হয় সম্ভব না, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তখনকারটা তখন দেখা যাবে। তুমি যখন সময় হবে তোমার ফ্যামিলিকে সামলিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করো, তারপরে এক সময় করে টুক করে দুজনে একটা টাইম, একটা জায়গায় যায় একটা টাইম পাস করে আসবো। কেমন? এর চেয়ে বেশি আর কিছু চাচ্ছি না। আরো দেরি আছে পূর্বের মতো অবস্থানে ফিরে যেতে। এখন ছোট্টর পর একটা সময় নেব, বুঝছো? আর শোনো জনাব, আমাকে দূরে সরানোর আহ, ইয়া করে তুমি এই ফাঁকে আবার অন্য কারোর সাথে ইটিস পিটিস করো না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, কথাটা মাথায় রেখো, বুঝছো? আরে পাগলি, এতদিনে কি আমার উপরে তোমার এইটুকু বিশ্বাস অর্জন করছো? হাহ, বিশ্বাস রাখো, বিশ্বাস রাখো। মানুষকে বিশ্বাস করতে হয়, কারণ এই বিশ্বাসের উপরে সারা দুনিয়াটা চলে। আমার উপরে বিশ্বাস রাখো। আচ্ছা বলো তো, তুমি কি আমার মধ্যে এরকম কোনো কিছু দেখছো বা পাইছো কোনোদিন, যে আমি শুধু তোমার প্রতি এতটুকু আগায় গেছি? আর কি কোনো কিছু পাইছো? আরে বাবা, আমি তোমাকে এমনিই বললাম, তুমি কি মাইন্ড করছো? মাইন্ড করো না সোনা, এটাতে মনে করার কিছু না। আমি তাই বলছি আর কি, কারণ কি, যদিও আমার হাজবেন্ড আছে, তারপরও আমি তো তোমাকে যথেষ্ট ভালোবাসি, তাই না? সেই জায়গা থেকে বলছি, আসলে আমার ভালোবাসার মানুষটাকে আমি কারোর ভাগ দেব না। এই জন্য আমার ভিতর থেকে কথাটা বের হলো। যাই হোক, মনে কিছু নিও না। আর অনেক কথাই হলো, ওর বাসায় আসার টাইম হয়ে আসতেছে। তো ঠিক আছে স্যার, রাখি এখন ফোনটা। আবার পরে না হয় কোন এক সময় সময় পেলে কথা হবে। ওকে। ঠিক আছে, রাখো। আর শোনো, নিজের যত্ন নিও, কোনো টেনশন করিও না। আর আমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করবা। আমি আসলে কি বলতে চাইছি বুঝতে পারছো? তোমার হাজবেন্ডকে অনেক আদর করবা। আল্লাহ হাফেজ, ভালো থাকবা। এই যে কলিজার ভাই, আপনাকেই বলছি, চলে যান কেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, চলে যান। হ্যালো বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম রশ্মি, বয়স 18 বছর। আমি গত 2 বছর ধরে এই বাড়িতে কাজ করছি। এই বাড়িতে আমার মালকিন আর তার ছেলে আকাশ ছাড়া কেউ থাকে না। কিন্তু 2 মাস আগে আমার মালকিন মারা গেছেন। মালকিন খুব অসুস্থ ছিলেন, আর তাই আমাকে তার সেবা করার জন্য এখানে ডাকা হয়েছিল। মালকিনের মৃত্যুর পর আমি ভাবতে শুরু করলাম, আকাশ হয়তো আমাকে চাকরি থেকে বের করে দেবে। কিন্তু আকাশ বলল, তুমি মায়ের মৃত্যুর পরও এখানে কাজ করতে পারো। আমি খুব খুশি হলাম,
কারণ আকাশকে আমার খুব ভালো লাগত। তবে আমি এখনও বুঝতে পারছিলাম না আকাশের মনের ভেতরে আসলে কি চলছে। আমি সবসময় লুকিয়ে লুকিয়ে তাকে দেখতাম। যখন আমাদের চোখাচোখি হতো তখনও বুঝতে পারতাম না তার মনে আমার প্রতি কোনো অনুভূতি আছে কিনা। আমি সারাদিন এই বাড়িতে থাকতাম, একটি ছোট ঘরে ঘুমাতাম। মালকিনের মৃত্যুর পর আমি আকাশের কাছাকাছি থাকার চেষ্টা করতাম। আমি তখন তরুণী হয়ে উঠেছিলাম, আর আকাশ ছিল আমার সামনে একমাত্র পুরুষ। সে খুব সুন্দর ছিল, তাকে দেখলে আমার মনের ভেতর কিছু একটা জাগ্রত হতো। আমি যখনই সুযোগ পেতাম তাকে খুশি করার চেষ্টা করতাম, কিন্তু সে কেন যেন আমার থেকে দূরে থাকত। কথা বলতো, কিন্তু যখনই আমি তাকে ছুতাম সে আমাকে সরিয়ে দিত। আমি তার মন জয় করতে চেয়েছিলাম, তাই তার জন্য বিভিন্ন রকম খাবার রান্না করতাম, কিন্তু বুঝতে পারছিলাম না আমার মধ্যে কোথায় ঘাটতি ছিল যা তাকে আমার থেকে দূরে রেখেছিল। একদিন খুব বৃষ্টি হচ্ছিল, আকাশ বাইরে কাজ করতে যেতে পারেনি, সারাদিন বাড়িতেই ছিল। রাতে আমি তাকে বললাম, আকাশ, আমি খুব ভয় পাচ্ছি, যদি তোমার অসুবিধা না হয় আমি তোমার ঘরে ঘুমাতে পারি কি? আকাশ বড় বড় চোখে আমার দিকে তাকিয়ে রইল। বুঝতে পারলাম সে হয়তো আমাকেও ঘরে রাখতে চায়, কিন্তু বলতে পারছে না। আমি চিন্তিত হয়ে পড়লাম, সে হয়তো আমাকে দূরে সরিয়ে দেবে। আমি ছিলাম দরিদ্র পরিবারের মেয়ে, কিন্তু দেখতে খুব সুন্দর ছিলাম। আমার এই সৌন্দর্য আমার জীবনের বোঝা হয়ে উঠেছিল, কারণ আমি যখনই নিজের শরীর দেখতাম আমার মনের মধ্যে কিছু একটা করার ইচ্ছা জাগত। আমি স্কুলেও যাইনি, তাই আমার জীবন নিয়ে কি করতে চাই তা বুঝতেও পারছিলাম না। আমার মাও এই কাজ করতেন, কিন্তু এখন আর করতে পারেন না। বাড়ির আর্থিক অবস্থার কারণে মা আমাকে তার জায়গায় কাজ করতে পাঠিয়েছেন। এখানে থাকার জায়গা, খাবার আর 15,000 টাকা মজুরি পেতাম। আমি বাড়ির সব কাজ করতাম, মাঝে মাঝে মা বাবার সাথে দেখা করতে যেতাম, কিন্তু খুব একাকী লাগত। আমি এমন একজনকে চাইছিলাম যে আমাকে ভালোবাসবে। আমার বয়সের কারণেই হয়তো এমন লাগছিল। আকাশ আমার সবচেয়ে কাছের মানুষ ছিল, তাই তাকে বলেছিলাম, আমি তোমার ঘরে ঘুমাতে চাই। মনে মনে তাকে নিজের করে নিতে চেয়েছিলাম। আকাশ কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে, তুমি আমার ঘরে ঘুমাতে পারো। আমি আকাশের ঘরে ঢুকে ভাবছিলাম কোথায় শোবো। আকাশের পাশে বসলাম। সে বলল, তুমি বিছানায় শুতে পারো, কিন্তু একটু দূরে থেকো, অথবা চাইলে মেঝেতেও শুতে পারো। আমি সরাসরি বিছানায় শুয়ে পড়লাম। বাইরে খুব ঠান্ডা ছিল, আকাশ কম্বল মুড়িয়ে এক পাশে শুয়েছিল। আমি অপেক্ষা করছিলাম সে কিছু করবে কিনা, কিন্তু সে নড়ল না। আমি তার হাত ধরে বললাম, আমার খুব ঠান্ডা লাগছে। সে কিছুক্ষণ চুপ করেছিল, তারপর আমি তার উপর চড়ে বসলাম। তার চোখ বড় বড় হয়ে গেল, হৃৎপিণ্ড দ্রুত বেজে উঠল। আমি বললাম, আমি আর একা থাকতে পারছি না। আমি তাকে চুমু খেতে শুরু করলাম। সে ভয় পেয়ে যাচ্ছিল। তারপর আমি তার শার্টের বোতাম খুলতে লাগলাম। হঠাৎ তার সারা শরীর দেখেই চমকে উঠলাম। আমার হাত পা কাঁপতে লাগল। আমি ভাবতেও পারিনি এমন কিছু দেখব। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে দৌড়াতে লাগলাম। পাগলের মতো দৌড়াচ্ছিলাম, চোখের সামনে সবসময় সেই দৃশ্য ভাসছিল। যখন বাড়ি পৌঁছালাম মা দরজা খুলল। আমাকে দেখে অবাক হয়ে গেল। বাবাও এসে বলল, কি হলো মা, এমন অবস্থায় কেন এলে? মার আগে বলল, একটা তরুণী মেয়েকে কাজ করতে পাঠাতে মানা করেছিলাম, দেখো এখন কি হলো। আমি দ্রুত নিজের জামা ঠিক করতে লাগলাম। আমার বুকে সবকিছু দৃশ্যমান ছিল। আমার চুল এলোমেলো হয়ে গিয়েছিল। কেউ আমাকে এমন অবস্থায় দেখলে ভাবতো আমার সাথে কিছু খারাপ ঘটেছে। আমার বাবাও জিজ্ঞাসা করলেন কি হয়েছে, কিন্তু আমি কিছু বলতে পারিনি। নিজেকে সামলে রাতের দিকে ভাবতে বসেছিলাম এবং স্মৃতির পাতা উল্টাচ্ছিলাম। যখন আমি 16 বছরের ছিলাম তখন মা আমাকে এই বাড়িতে কাজের জন্য নিয়ে এসেছিলেন, কারণ গৃহকর্ত্রী খুব অসুস্থ ছিলেন। সেই সময় আকাশ প্রায় 20 বছরের ছিল। সেখানে একসময় খাওয়ারও ব্যবস্থা ছিল, যেখানে আকাশ তার কাজ শেষ করে বাড়ি ফিরত এবং তারপর সে পানির ট্যাঙ্কে চলে যেত এবং ঘন্টার পর ঘন্টা সেখানেই থাক। সেই ট্যাঙ্ক থেকে অদ্ভুত অদ্ভুত শব্দ আসত। যখন আমি তার কাছে যেতাম তখন মনে হতো না যে সে মাদক গ্রহণ করেছে। সে বেশ স্বাভাবিক লাগত, কিন্তু তার মুখটা খুবই চিন্তিত দেখাত। আমি তার ওপর নজর রাখতাম, কারণ তাকে আমি খুব পছন্দ করতাম। আমি তার কাছে যেতাম এবং সেখানে দাঁড়িয়ে দেখতাম আকাশ কি করছে, শার্ট খুলে কি করছে। আমি তার শরীর দেখছিলাম এবং দেখতে দেখতে তার কাছে চলে গিয়েছিলাম এবং তাকে স্পর্শ করেছিলাম। সে আমাকে দেখল এবং বলল, তুমি এখানে কি করছো? তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর সে তাড়াতাড়ি তার শার্ট পরে ফেলল যাতে আমি তার শরীর না দেখতে পারি। তারপর সে আমার দিকে ফিরে বলল, তুমি এখানে কি করছো? কেন আমাকে স্পর্শ করেছ? সে রাগান্বিত হয়ে বলছিল, কিন্তু আমি তার চোখে প্রেম দেখতে পাচ্ছিলাম। তারপর আমি তাড়াতাড়ি তার কাছে গিয়ে তাকে চুম্বন করলাম। আমি বললাম, আমি তোমাকে খুব মিস করছিলাম, তাই তোমাকে দেখতে এসেছি। সে আমার আকস্মিক চুম্বনে ভয় পেয়েছিল এবং বলল, এটা সব কি? তারপর সে আমার হাত ধরল। তখন তার নিঃশ্বাস খুব দ্রুত চলছিল। সে আমার হাত ধরল এবং আমাকে বাইরে টেনে নিয়ে গেল। তারপর সে বলল, রশ্মি, কখনো এই ট্যাঙ্কে আসার সাহস করো না।
এরপর সে আমাকে ট্যাঙ্ক থেকে বের করে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমি সেখানে দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আমি বুঝতে পারছিলাম না আমার সাথে কি ঘটছে। যখন আকাশ বাইরে এল, তখন সে বড় বড় চোখে আমাকে দেখছিল। আমি তার চোখে অপরাধবোধ দেখতে পাচ্ছিলাম। সে আমাকে তার কাছে ডেকে বলল, দেখো, এটা ঠিক নয়, তুমি আমার থেকে দূরে থাকো। এরপর থেকে আকাশ যখনই আমার দিকে তাকাত, মনে হতো সে আমার প্রেমে পড়েছে। কিন্তু কেন জানি না, সে আমার কাছে আসতে পারছিল না। আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে কাছে আসতে দিত না। আকাশ আমাকে নিজে থেকে দূরে থাকতে বলত, কিন্তু বলা হয়, যখন কিছু করতে মানা করা হয়, তখন আমরা সেই কাজটাই করতে বেশি ইচ্ছুক হই। আমিও সেই কাজটাই করছিলাম। যখনই সুযোগ পেতাম, আমি 20 মিনিটে গিয়ে দীপ্তির লাইট জ্বালাতাম কিনা দেখতাম। এ ব্যাপারে সে খুব রেগে যেত। একদিন সাহস করে যখন তাকে জিজ্ঞাসা করলাম, তুমি ট্যাঙ্কে কি কর, তখন সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ট্যাঙ্কের দরজা বন্ধ করে দিল। কিন্তু আজ যখন আমি তাকে কাপড় ছাড়াই দেখলাম, তখন আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আজ আমি আকাশের খুব কাছে ছিলাম। সম্ভবত সে ট্যাঙ্কে সময় কাটানোর জন্যই এমন করছিল। তাই যখন আমি তার শার্ট খুললাম, তখন তাকে দেখে আমি কেঁপে উঠলাম এবং তৎক্ষণাৎ বাড়িতে চলে এলাম। এসব শুনে আমার মা বাবা কেঁদে উঠলেন। তখন তাদের এবং নিজেদের সামলানোর জন্য আমি বললাম, মা, আকাশ কিছু ভুল করেনি, আমার তো তোমাদের মিস করছিল। সকাল থেকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে আমি বিরক্ত হয়ে এখানে চলে এসেছি। আমার কথা শুনে মা আমার দিকে তাকালেন। তারপর আমি বললাম, না, আমার থাকার জন্য আলাদা একটা ঘর আছে, আমি সেখানেই ঘুমাচ্ছিলাম। তখনই খারাপ একটা স্বপ্ন দেখে তোমাদের কাছে চলে এলাম। আকাশ খুব ভালো ছেলে, সে কখনোই আমাকে খারাপ চোখে দেখে না। আমার কথা শুনে মা বাবা শান্ত হলেন, কিন্তু আমি তাদের সত্যি কথা বলিনি, কারণ আমার সত্যি বলার সাহস ছিল না। এজন্যই তারা আমাকে পরদিন আবার কাজে পাঠালেন। আকাশ বাড়িতেই ছিল, হয়তো আমার আসার অপেক্ষা করছিল, কিন্তু আমি তার সাথে কথা না বলে বাড়ির কাজ করতে লাগলাম। আকাশ আমার চারপাশে ঘুরছিল। সে ভেবেছিল আমি তাকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি তাকে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ আমি তাকে ঘৃণা করতে শুরু করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত সে আমার পেছনে পেছনে ঘুরছিল। কাজ শেষ হওয়ার পর হঠাৎ সে আমার হাত ধরল এবং বলল, এবার চুপচাপ বসো, আমি তোমাকে সব বলব। তাকে দেখে আবার আমার মনে প্রেম জেগে উঠ, কিন্তু তখন আমার মন ভেঙে গিয়েছিল। আকাশ বলতে শুরু কর। সে আমাকে বলল, যখন আমি 15 বছরের ছিলাম, তখন খারাপ লোকদের সাথে মেলামেশা শুরু করেছিলাম। বন্ধুদের সাথে খারাপ জায়গায় যেতাম এবং সেখানে মহিলাদের সাথে রাত কাটাতাম। আমার বাবা ছিলেন না, শুধু মা ছিলেন এবং তিনিও খুব অসুস্থ থাকতেন। তাই আমাকে কেউ আটকানোর ছিল না, আমাকে রাগ করার কেউ ছিল না। তারুণ্যের উন্মাদনায় আমি বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে শুরু করলাম। আমার ক্লাসে একটা মেয়ে ছিল, সে খুব সুন্দর ও ফর্সা। আমি এবং আমার বন্ধুরা তাকে পেতে চাইতাম, এবং একদিন আমরা সুযোগ পেলাম। আমরা তাকে অপহরণ করলাম। একটি কুডে ঘরে আমরা সবাই মিলে তার সাথে খারাপ কাজ করলাম। সে আমাদের সামনে হাত জোড় করে অনেক কেঁদেছিল। সে বলেছিল, আমাকে ছেড়ে দাও, কিন্তু আমরা তার ওপর কোনো দয়া দেখাইনি। আমরা তার একটা ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম, তুমি কাউকে কিছু বললে, আমরা এই ভিডিও ভাইরাল করে দেব। মেয়েটি কাঁদছিল এবং আমাকে অভিশাপ দিচ্ছিল, ভগবান তোমাকে এমন শাস্তি দেবে যে তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মেয়েটির কথা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি বাড়ি এলাম, তখন আমার পেটে প্রচণ্ড যন্ত্রণা শুরু হল। আমি একটা কাপড় ভিজিয়ে পিঠে রাখলাম। জানতাম না আমার পেটে এত জ্বালা কেন হচ্ছে। কিছুক্ষণ পর আমার পেটে আগুন লেগেছে মনে হলো। আমি ডাক্তার কাছে গেলাম, কিন্তু আমার ব্যথা খুব বেড়ে গেল। ডাক্তার আমাকে ওষুধ দিল। যখন তুমি এখানে কাজ করতে এলে, আমি তোমাকে প্রথম দেখাতেই পছন্দ করেছিলাম, কিন্তু জানতাম তুমি আমার পেটের এই দাগ দেখলে প্রতিটি মেয়ের মতো তুমিও ভয় পাবে। আর গত রাতে তাই হয়েছিল। আমি নিজেও আমার পেটের এই বড় দাগ দেখে ভয়ে পাই। এমনকি ডাক্তারও বুঝতে পারছে না এটা কি হচ্ছে। এজন্যই আমি ট্যাঙ্কে যাই, আমার পেটের বড় বড় ঘা ঠিক করতে। এখন সেগুলো কমে আসছে। যে তান্ত্রিক বাবার কাছ থেকে আমি টোটকা করাচ্ছি, তিনি বলেছেন আমাকে পুরোপুরি সুস্থ হতে আরও 4 মাস লাগবে। এই 4 মাস পর্যন্ত আমাকে মেয়েদের স্পর্শ থেকে দূরে থাকতে হবে। আকাশের কথা শুনে আমি বিস্মিত হলাম। আকাশ বুঝতে পেরেছিল যে সে জীবনে অনেক খারাপ কাজ করেছে। তারপর আকাশ বলতে লাগল, আমারও সেই মেয়েটির কথা খুব মনে পড়ে, যে আমাকে অভিশাপ দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু সে এখন এই শহর ছেড়ে চলে গেছে। এরপর আমি আকাশের বাড়ি থেকে ফিরে মায়ের কাছে এলাম। 4 মাস ধরে আমার আকাশের সাথে কোনো দেখা হয়নি। 4 মাস পর আকাশ পুরোপুরি সুস্থ হয়ে গেল। আমি এই সময় আকাশকে অনেক সাহায্য করেছিলাম। 4 মাস পর যখন আকাশের সাথে দেখা করতে তার বাড়ি গেলাম, দরজা খোলা ছিল, তাই সোজা ভেতরে ঢুকে পড়লাম। তারপর আকাশকে ডেকে উঠলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তারপর আমি তাড়াতাড়ি আকাশের ঘরে চলে গেলাম। তখন আকাশ কাপড় ছাড়াই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছিল। তখন আমি তাকে নগ্ন দেখে হেসে ফেললাম। তারপর সে পেছন ফিরে আমার দিকে তাকাল। এখন আমি তার সামনে। লজ্জা পাচ্ছিলাম,
তাই আমি পিঠ তার দিকে করে দাঁড়িয়ে রইলাম। তারপর আকাশ একটি তোয়ালে জড়িয়ে আমার কাছে এসে আমাকে পিছন থেকে ধরে কাঁধে চুমু দিতে লাগ। আমি একদম শান্ত, নিস্পন্দ হয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে এদিক ওদিক স্পর্শ করতে লাগ। আকাশ আমার সামনে এসে আমার ঠোঁটে চুম্বন করতে শুরু কর। তখন আমার ভেতরেও কিছু একটা জেগে উঠতে লাগল এবং আমিও তাকে চুম্বন করতে লাগলাম। হঠাৎ করেই আকাশ আমার কুর্তি টানতে শুরু কর। তখন আমি পিছিয়ে গেলাম এবং বললাম, আকাশ, এটা ঠিক নয়, দয়া করে থামো। আকাশ বলল, রশ্মি, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে বিয়ে করতে চাই। এত বলেই সে ধীরে ধীরে আবার কুর্তি সরাতে লাগ। তখন আমি বললাম, আকাশ, প্লিজ থামো, বিয়ের পর সব করো। আকাশ রাগান্বিত হয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে গেল। তবে আমিও চাচ্ছিলাম আকাশ আমার সাথে সব করুক, কিন্তু সরাসরি বলতে পারছিলাম না। তখন আকাশ আবার আমাকে তার বাহুডোরে আবদ্ধ করল এবং আমার সব কাপড় খুলে ফেল। তারপর সে আমাকে সোফায় বসিয়ে তার কোলে তুলে নিল এবং প্রেম করতে শুরু কর। আমিও তাকে পুরোপুরি সঙ্গ দিচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পরে, যখন আমরা দুজনেই বাস্তবতায় ফিরলাম, তখন আমি সম্পূর্ণরূপে হারিয়ে গিয়েছিলাম। সময়ও অনেক হয়ে গিয়েছিল এবং আমাকে বাড়ি ফিরতে হতো। তাই তাড়াতাড়ি কাপড় পরে বাড়ির দিকে রওনা হলাম। পরদিন সকালে আকাশ আমার মা বাবার কাছে এল এবং আমাকে বিয়ে করার প্রস্তাব দিল। সে বলল, আমি জীবনে যেসব ভুল করেছি তা সংশোধন করতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। সে বলল, রশ্মি, তোমার সাথে আমার জীবন আরও ভালো হয়ে উঠবে এবং আমি তোমার সাথে সুখী জীবন কাটাবো। আকাশ আমার মা বাবার কাছ থেকে আমার হাত চাইল এবং তারা খুব খুশি হয়ে আমার হাত আকাশের হাতে তুলে দিল। এখন আকাশ পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল এবং মেয়েদের সম্মান করতে শিখেছিল। বিয়ের পর আমি আমার মা বাবাকে নিয়ে আকাশের বাড়ি চলে এলাম। আমাদের জীবনও ভালো হয়ে উঠল এবং আমরা সবাই খুব সুখী জীবন যাপন করছিলাম। তাহলে বন্ধুরা, যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি যখন আমার ঘর থেকে বেরোলাম, তখন কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আঙ্কলের ঘর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসছে। আমি সেই আওয়াজগুলো মন দিয়ে শুনলাম। তারপর আঙ্কলের ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজায় কান লাগিয়ে শুনতে শুরু করলাম। তখন মায়ের ফুপিয়ে কাদার আওয়াজ কানে এলো। মনে হলো কিছু একটা গোলমাল আছে। ভাবলাম, ভেতরে কি হচ্ছে সেটা একবার দেখে আসি। কিন্তু সমস্যা হলো, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল আর ঘরে কোনো জানালাও ছিল না। ঠিক তখনই আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি একটা চোখ বন্ধ করে তালার চাবির ফুটো দিয়ে উকি দিতে শুরু করলাম। দেখলাম মা আঙ্কলের সঙ্গে নির্বাচনে লড়ছে আর তার নির্বাচনী প্রতীকের ওপর বসে তাকে সমর্থন দিচ্ছে। এসব দেখে আমি তো অবাক হয়ে গেলাম, কারণ কখনো ভাবিনি যে মা আঙ্কলের সঙ্গে এমন কিছু করতে পারে। এখন আমার মন আর সরতে চাইছিল না। ভেতরে কেমন যেন একটা ঝড় উঠল। মনটা উত্তাল হয়ে গেল, যেন জল ছাড়া মাছ তরপায়। আমিও ঠিক তেমনি তরপাতে লাগলাম। এবার আমারও নির্বাচনে লড়ার ইচ্ছে জাগল। ভাবলাম, একবার আমিও নির্বাচনে লড়ব আর জিতব। তো বন্ধুরা, এই গল্পের মজা আপনারা উপভোগ করুন আর শুনতে থাকুন। আমি কাজলের কণ্ঠে বলছি। যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ভিডিওটায় লাইক দিতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন। এবার আমি আমার সম্পর্কে একটু বলি। আমার নাম রাগিনী, আমি মুম্বাইতে থাকি। আমার বাড়িতে আমি আর মা আছি। 2 বছর আগে পর্যন্ত বাবাও আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু একটা গাড়ি দুর্ঘটনায় বাবা চিরকালের জন্য আমাদের ছেড়ে চলে গেলেন। বাবার মৃত্যুর খবর শুনে বাবার বন্ধু মনোজ আঙ্কল আমাদের বাড়িতে বাবাকে দেখতে এসেছিলেন। কয়েকদিন আমাদের সঙ্গে ছিলেন, কিন্তু তারপর কিছু জরুরি কাজের জন্য তাকে চলে যেতে হয়। তবে তিনি আমাদের কথা দিয়েছিলেন যে তিনি সবসময় আমাদের সঙ্গে থাকবেন। বাবার পরে মনোজ আঙ্কলই ছিলেন একমাত্র মানুষ যিনি আমাদের খুব ভালোবাসতেন। আমি যখন খুব ছোট ছিলাম তখন থেকেই মনোজ আঙ্কল আমাদের বাড়িতে আসতেন। তিনি বাবার খুব ভালো বন্ধু ছিলেন, এতটাই কাছের যে মনে হতো না তিনি বাবার বন্ধু, বরং আমাদের পরিবারেরই একজন সদস্য যিনি একটু দূরে থাকতেন। ছোটবেলায় আঙ্কল বাবার সঙ্গে আমাদের বাড়িতে আসতেন আর আমার জন্য অনেক চকলেট নিয়ে আসতেন। আমি খুশিতে তার গলা জড়িয়ে ধরতাম আর খেলতে শুরু করতাম। কিন্তু এখন আমার বয়স 19 হয়েছে। ধীরে ধীরে আমার ভেতরের শিশুসুলভ ভাবটা কমে গেছে। আমি বড় হয়ে গেছি। তবু আঙ্কলের সঙ্গে দেখা হলে এখনও তাকে জড়িয়ে ধরি। বাবা চলে যাওয়ার পর থেকে মা খুব মনমরা থাকেন। জানি না তিনি কখনো আবার খুশি হবেন কিনা। তবে আঙ্কল যখনই আমাদের বাড়িতে আসেন, মায়ের মুখে একটু খুশির ছোঁয়া দেখা যায়। আমি মনে মনে ঠিক করেছি, মাকে কখনো দুঃখী হতে দেব না। আমার মা এখন 40 বছরের, কিন্তু দেখে মনে হয় 25 বছরের মেয়ে। আমি আর মা যখন বাজারে যেতাম, লোকে আমাদের এমনভাবে দেখত যেন আমরা মামেয়ে নি বোন। মা খুব স্মার্ট ছিলেন। এবার আমি ভাবলাম মনোজ আঙ্কলের সঙ্গে কথা বলি।
আমি আমার ঘরে সোফায় বসেছিলাম। হঠাৎ মনে হলো মা সবসময় মনমরা থাকেন, এটা আমার খুব খারাপ লাগে। এমন কাউকে দরকার যিনি মায়ের বয়সের হবেন আর যার সঙ্গে মা সব কথা শেয়ার করতে পারবেন, সবকিছু খুলে বলতে পারবেন। কিন্তু সে কে হতে পারে এটা ভাবছিলাম, তখনই মনে পড়ল কেন মনোজ আঙ্কলের সঙ্গে কথা বলি না। আমি আর কিছু না ভেবে আঙ্কলকে ফোন করে দিলাম। প্রথমে আঙ্কল ফোন ধরলেন না, তাই ভাবলাম হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন। এমন সময় আমার ফোন বেজে উঠল। দেখলাম স্ক্রিনে মনোজ আঙ্কলের নাম। আমি খুব খুশি হয়ে তড়িঘড়ি ফোন ধরলাম। ফোন ধরতেই আঙ্কল বললেন, সরি বেটা, একটু আগে মিটিংয়ে ব্যস্ত ছিলাম, তাই তোমার ফোন ধরতে পারিনি। আমি বললাম, কোনো ব্যাপার না আঙ্কল, আপনি ফোন করেছেন, এটাই অনেক। তখন আঙ্কল হেসে বললেন, আরে কিভাবে কথা বলছিস? আমি যদি তোর সঙ্গে কথা না বলি তাহলে আমার এই দুনিয়ায় আর কে আছে? বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, মনোজ আঙ্কল এখনো বিয়ে করেননি, তিনি একা থাকেন। আমরা অনেকবার তাকে বিয়ে করতে বলেছি, কিন্তু তিনি কখনো এটা নিয়ে গুরুত্বপূর্ণ হননি। তারপর আমি আঙ্কলকে বললাম, আঙ্কল, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আজ আপনার সঙ্গে একটা কথা বলতে চাই। আঙ্কল বললেন, বলো বেটা, কি কথা? আমি বলতে শুরু করলাম, আঙ্কল, বাবা আমাদের ছেড়ে যাওয়ার পর থেকে মা খুব মনমরা থাকেন। না কারো সঙ্গে ঠিকমতো কথা বলেন, না ঠিক করে খান। আপনি কি কয়েকদিন আমাদের সঙ্গে থাকতে আসতে পারেন? আঙ্কল কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, বেটা, কেন পারব না? যেমন আমি বাড়ি থেকে অফিসে যাই, তেমনি তোদের বাড়িতে চলে আসব। এতে জিজ্ঞেস করার কি আছে? এটা শুনে আমি ফোন রেখে দিলাম আর আঙ্কলের কথা ভাবতে লাগলাম। সন্ধ্যায় খেতে বসার সময় আমরা টেবিলের কাছে বসেছিলাম। তখন কেউ দরজায় টোকা দিল। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, দেখলাম মনোজ আঙ্কল দাঁড়িয়ে আছেন। মা তখনও মনমরা হয়ে টেবিলের কাছে বসেছিল। আঙ্কল মায়ের দিকে তাকালেন, কিন্তু মা তার দিকে তাকালেন না। তখন আঙ্কল একটা আঙুল মুখে দিয়ে আমাকে চুপ থাকতে ইশারা করলেন। আমি তার ইশারা বুঝে চুপ করে গেলাম। আঙ্কল চুপচাপ মায়ের কাছে গিয়ে তার পেছনে দাঁড়ালেন। তারপর মায়ের দুটো চোখে হাত চাপা দিলেন। এটা দেখে মা চোখ খোলার চেষ্টা করতে লাগলেন। মায়ের চেষ্টা দেখে আঙ্কল হেসে বললেন, চিনতে পারো কে? মা আঙ্কলের গলা চিনে ফেললেন আর বললেন, মনোজ ভাই, তুমি কখন এলে? আঙ্কল মায়ের চোখ থেকে হাত সরিয়ে বললেন, এই তো এলাম। যখন তুমি মুখ ছুকিয়ে বসেছিলে আমি দেখছিলাম আর বুঝতে পারছিলাম আঙ্কলের আশায় মা কতটা খুশি হয়েছেন। মায়ের মন এখন শান্ত, যেন কোনো টেনশন নেই। আঙ্কল বললেন, মমতা, এখন থেকে আমি সবসময় তোদের সঙ্গে থাকব, আর কখনো যাব না। আসলে আমার বন্ধুকে একা ছেড়ে যেতে পারি না, যে তার দুঃখে কাঁদছিল। এবার এই বন্ধু তার বন্ধুত্বের ইয়েন তো শোধ করবেই। আঙ্কলের এই কথা শুনে মাও খুব খুশি হলেন যে এখন থেকে আঙ্কল সবসময় তাদের সঙ্গে থাকবেন। আমরা সবাই মিলে খুশি খুশি খেতে বসলাম আর অনেক গল্প করলাম। সেদিন রাতে আমরা সবাই এক ঘরে শুতে গেলাম আর অনেক রাত পর্যন্ত গল্প করলাম। তারপর আঙ্কলকে সকালে অফিসে যেতে হবে বলে তিনি ঘুমিয়ে পড়লেন। আমিও আঙ্কলের বুকে মাথা রেখে শুয়ে পড়লাম আর এভাবেই ঘুমিয়ে গেলাম। সকাল কখন হয়ে গেল আমার খেয়ালই নেই। মা সকালে উঠে খাবার তৈরি করে ফেলেছেন। আঙ্কলও উঠে তৈরি হয়ে নিলেন। তারপর আমরা সবাই মিলে নাস্তা করলাম আর আঙ্কল অফিসে চলে গেলেন। এখন তো রোজই এমন হতে লাগলো। আমি আঙ্কলকে আমার বাবার মতো মানতে শুরু করলাম। তিনি আমার কাছে আমার আসল বাবার চেয়েও বেশি মূল্যবান হয়ে উঠলেন, কারণ তিনি আমাদের সঙ্গে থাকছেন। এক রাতে আমি আমার ঘরে শুয়েছিলাম। হঠাৎ একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম, যেখানে আমার বাবাও ছিলেন। আমার প্রচণ্ড ঘাম হচ্ছিল, ভয়ে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আমি আমার ঘরে শুয়ে আছি আর আমার কপাল থেকে ঘাম ঝরছে। খুব তেষ্টা পেয়েছিল। বিছানা থেকে উঠে জল খেতে গেলাম, কিন্তু দেখলাম জগটা একদম খালি। তখন ভাবলাম কিচেন থেকে জল নিয়ে আসি। আমি আমার ঘরের দরজা খুলে জগ হাতে কিচেনের দিকে যেতে লাগলাম। পথে মায়ের ঘর ছিল, তারপর আঙ্কলের ঘর। আঙ্কলের ঘরের কাছে পৌঁছতেই কিছু অদ্ভুত ফোপানোর আওয়াজ শুনতে পেলাম। প্রথমে মনে হলো আঙ্কল হয়তো টিভি দেখছেন, তাই বেশি না ভেবে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ ফোপানোর আওয়াজটা আরো জোরে হলো। বুঝতে পারলাম না কি হতে পারে। আঙ্কলের ঘরের কাছে পৌঁছে শুনলাম মায়ের গলা। ভাবলাম এত রাতে মা আর আঙ্কল এক ঘরে কি করছেন। আমি দরজার কাছে গিয়ে একটা কান দরজায় লাগিয়ে ভেতরের আওয়াজ শোনার চেষ্টা করলাম। তখন মায়ের গলা স্পষ্ট শুনতে পেলাম। তিনি বলছেন, মনোজ ভাই, আরেকটু জোরে। এটা শুনে আমার যেন শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি চমকে দাঁড়িয়ে পড়লাম আর ভাবতে লাগলাম ভেতরে আসলে কি হচ্ছে। কিন্তু এখন আমি কিভাবে দেখব? ঘরে জানালা তো নেই, দরজাও ভেতর থেকে বন্ধ। তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি তালার ফুটো দিয়ে একটা চোখ বন্ধ করে উকি দিলাম। এবার সবকিছু পরিষ্কার দেখতে পেলাম।
দেখলাম মা আঙ্কলের নির্বাচনী প্রতীকের ওপর বসে আছেন আর আঙ্কলের ভালোবাসায় জোরে জোরে ডুব দিচ্ছেন, যেন খুব মজা পাচ্ছেন। এসব দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ভাবতেও পারিনি এমন কিছু হতে পারে। দেখতে দেখতে আমার হাত অজান্তেই সেখানে চলে গেল, যেখানে যাওয়া উচিত ছিল না। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু একটু পরেই হুঁশ হারিয়ে ফেললাম। তারপর মা বিছানায় শুজে আঙ্কলকে বলতে লাগলেন, মনোজ ভাই, এখন আমাদের কখনো ছেড়ে যেও না। আঙ্কলও মাকে বললেন, আমি সবসময় তোমার আর রাগিনীর খেয়াল রাখব। তারা কথা বলছিলেন, কিন্তু আমি হুঁশ ফিরে পেয়ে চুপচাপ সেখান থেকে সরে এলাম। কিচেন থেকে জল নিয়ে আমার ঘরে ফিরে শুয়ে পড়লাম। এখন আমার চোখ থেকে ঘুম উধাও। বারবার সেই দৃশ্য চোখের সামনে ভেসে উঠছিল। এপাশ ওপাশ করতে করতে কখন সকাল হয়ে গেল খেয়ালই নেই। আজ আমি আঙ্কলের আগেই উঠে পড়লাম। বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম, গোসল করে একটা হালকা গোলাপি রঙের ড্রেস পরলাম। ড্রেসটা দেখে আমি খুব সুন্দর লাগছিল। একটু স্বচ্ছ ছিল, তাই ভেতরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। দেখলাম আঙ্কল সোফায় বসে নাস্তা করছেন। আমি বাথরুম থেকে ভেজা চুলে তোয়ালে জড়িয়ে বেরিয়ে এলাম আর আঙ্কলের সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, আঙ্কল, কেমন লাগছে আমাকে? আঙ্কল মুচকি হেসে বললেন, আরে ওয়াও রাগিনী বেটা, আজ তো তুই খুব সুন্দর লাগছিস। এটা শুনে আমি খুব খুশি হলাম আর আঙ্কলের পাশে গিয়ে বসলাম। তারপর আঙ্কল অফিসে যাওয়ার জন্য উঠলেন। আমি তাড়াতাড়ি উঠে আঙ্কলকে জড়িয়ে ধরলাম আর একটু জোরে চাপ দিলাম। আঙ্কলের কেমন যেন একটা অনুভূতি হল। তবে এরপরের গল্পে অনেক মজা আছে, তাই আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় ভাগে আমরা বলবো কিভাবে আঙ্কল আমার বাবা হয়ে গেলেন, আর আমিও নির্বাচনে লড়লাম, তাও তার নির্বাচনী প্রতীক নিয়ে। মাও আমাদের সঙ্গে ছিলেন। তাহলে পরের ভাগে আবার দেখা হবে।